হ্যালো বন্ধুরা, মার্কেটের খারাপ সময় কাটিয়ে জাস্ট এক সপ্তাহের মধ্যেই কিন্তু আমরা বটম থেকে অনেকখানি ওপরে এসে ট্রেড করছি। কী ধরনের র্যালি গত সপ্তাহে এসেছে সেটা আমরা সকলেই দেখেছি। লাস্ট দিনেই দেখুন, এই যে ইন্ডেক্সগুলো আমার সব লাগানো থাকে তাদের মধ্যে একটা ইন্ডেক্স গোল্ড, সেটা হচ্ছে নেগেটিভ, বাকি সব কিছুই কিন্তু পজিটিভ। স্মল ক্যাপ প্রায় 2% মতো দৌড়েছে, মিড ক্যাপ কিন্তু প্রায় 1.5% মতো। বাকি নিফটি ফিফটি যদি দেখেন লাস্ট দিনে মানে 23,350 অলরেডি পৌঁছে দিয়েছে। নিফটি ব্যাংক কিন্তু 50,600-র কাছাকাছি। তবে মার্কেটে এ ধরনের একটা র্যালি দেখার পরে আমাদের মনের মধ্যে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে এই র্যালি বা এই ফুয়েল যেটা কতদিন টিকবে। তাছাড়া এই যে মোমেন্টাম একটা এসেছে, এখানে আমরা হয়তো অনেকেই ইনভেস্ট করছি, তো এই ইনভেস্ট করার ফলে পরে গিয়ে কিছুদিন পরে গিয়ে আমরা আবার মার্কেটে ট্র্যাপ হয়ে যাব না তো, মানে মার্কেট আবার নিচের দিকে দ্রুত গতিতে নেমে আসবে না তো। তো এইরকম একটা প্রশ্নের উপরে ভিত্তি করেই কিন্তু আজকের এই ভিডিও। তো ভিডিওটিতে বেশ কয়েকটা রিলেটেড টপিক নিয়ে আমরা অ্যানালিসিস করব এবং সেখান থেকে বোঝার চেষ্টা করব যে মার্কেটে কি হতে পারে। তবে ভিডিওটিতে এগোনোর আগে আজকের এই টপিক যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই এক্ষুনি লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের কোনো ইনফরমেটিভ ভিডিওই আপনার মিস না হয়ে যায়। তো মার্কেটের এই পজিটিভ মোমেন্টামে রিটেল ইনভেস্টরদের জন্য কোনো ট্র্যাপ তৈরি করা হচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমরা কিন্তু 3 থেকে 4টি বিষয় একটু খতিয়ে দেখার চেষ্টা করব। সেগুলো কি কি? সেগুলো যেমন পুটকল রেশিও, যেটা আমরা অপশান চেন থেকে পেয়ে যাব। তাছাড়া আমরা যদি এফআইআই পজিশনের, যেটা ওপেন ইন্টারেস্ট মানে এফআইআই লং পজিশনের, সেটা যদি দেখি সেখান থেকে কিছুটা আইডিয়া পাবো। তাছাড়া এফআইআই এর বাইং এবং সেলিং এই ডেটা তো আছেই, এর সঙ্গেই কিন্তু আমরা একদম চার্টে গিয়ে চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করব যে কী ধরনের চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে এবং সেখানে কোনো ট্র্যাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা। দেখুন, এই প্রশ্নটা খুবই সংলগ্ন প্রশ্ন বলে আমি মনে করি, খুবই রেলিভেন্ট। আমাদের একজন বন্ধুও কিন্তু এখানে কমেন্ট করেছেন যে চার্ট প্যাটার্ন দেখে আমার তো মনে হচ্ছে মার্কেট রিটেল ইনভেস্টারদের আবার ট্র্যাপে ফেলার চেষ্টা করছে। তো বলতেই পারেন যে এই বন্ধুর যে কমেন্ট, এটাই কিন্তু একটা মোটিভেশনের মতো কাজ করছে এই ভিডিও বানানোর। ওয়ান ডে অ্যাগো মানে দেখতে পাচ্ছেন যে একদিন আগে কিন্তু কমেন্টটা করা হয়েছে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু এই মুহূর্তে মাথায় আসাটা খুবই স্বাভাবিক। তার কারণ কিন্তু বছরের পর বছর এ ধরনেরই কিছু ট্রিক ইউজ করে ইনভেস্টারদের, মানে বিশেষ করে রিটেল ইনভেস্টারদের কিন্তু ট্র্যাপে ফেলা হয়েছে। মানে যতদিন থেকে মার্কেট আছে এভাবেই কিন্তু রিটেলদের ট্র্যাপে ফেলা হচ্ছে এবং হয়ে আসছে সেটা। তো আজকের ভিডিওটা সে কারণেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা দেখলে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো অংশ মিস না করে ভালো করে দেখুন। এখান থেকে আশা করছি যে জিনিসটা কিছুটা হলেও বুঝতে পারবেন। আজকের প্রথম পয়েন্ট যেটা আমরা স্টাডি করতে চাই সেটা হচ্ছে অপশান চেন থেকে আমরা পেয়ে যাব। অপশান চেন এটা দেখতেই পারছেন, এটার এক্সপায়ারি কবে আছে? 27শে মার্চ, মানে কি আগামী সপ্তাহ। মেনলি আমরা একটাই পয়েন্ট দেখে নিতে চাই, সেটা হচ্ছে পুট কল রেশিও। এটা হচ্ছে পুট, বুঝতেই পারছেন যে টোটাল যেটা টোটাল ওয়াই হচ্ছে 23,64,701। তো আমরা এখানে পুটকল রেশিওটা বের করে দেখার চেষ্টা করব। তো পুটকল রেশিও বোঝার জন্য আমরা প্রথমে পুট নেব, যেটা হচ্ছে টোটাল ওপেন ইন্টারেস্ট। এটাকে যদি আপনি কপি করেন তাহলে কপি করে এখানে পেস্ট করে দিন। ফর এক্সাম্পল এখানে পেস্ট করলেই হবে বাই যে অ্যামাউন্টটা কলে আছে, কলের টোটাল ইন্টারেস্ট, সেটাকে আমরা কপি করব এবং এখানে পেস্ট করে দেব। তো বুঝতেই পারছেন এখানে একটা ভ্যালু ক্যালকুলেট হয়ে আসবে, সেটা হচ্ছে 1.09। তো 1.09 যদি পুটকল রেশিও হয় সেটা কিন্তু খুব একটা হাই নয়। এর মানে কি? এর মানে হচ্ছে 1.09 পুটকল রেশিও কিন্তু কোনোভাবেই বেশি নয়, মানে কি মার্কেট কিন্তু ওভারবট নয়। আর মার্কেট ওভারবট নয় মানে আরও কিন্তু একটু ওপরে যাওয়ার কিছুটা হলেও স্পেস বাকি আছে। যারা পুটকল রেশিও মোটামুটি ফলো করেন তারা বুঝতেই পারছেন যে আমি কি বলছি। 1.09 তো অনেক কম, এখানে 1.5, 6, 7, 8 পর্যন্ত কিন্তু পুটকল রেশিও যায়, আর তখন কিন্তু বুঝবেন যে মার্কেট ওভারবট। তবে এই মুহূর্তে আমি বলবো কি 1.09 মানে 1 মানে অ্যাকচুয়ালি নিউট্রাল জায়গায় আছে এটা। আর এখান থেকে পুটকল রেশিও নিচের দিকে কিন্তু যাবে না, কারণ নিচের দিক থেকে এসেই কিন্তু এটা 1 হয়েছে। এরপরে হয়তো ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, আর মার্কেটের সেন্টিমেন্টও কিন্তু তাই বলছে যে মার্কেট কিন্তু পজিটিভ মোমেন্টামের মধ্যেই রয়েছে। তো এটা গেল পুটকল রেশিও। এখানে কিন্তু মার্কেটের জন্য কোনো নেগেটিভ সংকেত কিন্তু আমরা পেলাম না। তবে এবার কি দেখে নেব একদম সহজ জিনিস, সেটা হচ্ছে এফআইআই, ডিআইআই, সেলিং এবং বাইং। তো 21শে মার্চ মানে কাল, এখানে দেখুন এফআইআই যে ফিগারটা সেটা হচ্ছে 7,470 কোটি। এই ফিগার কিন্তু আমরা বহুকাল পরে দেখতে পাচ্ছি যে 7,000-এর ওপরে এফআইআই বাইং করেছে এবং লাগাতার দুদিন হলো এফআইআই বাইং করছে। তো এ ধরনের ঘটনা কিন্তু আমরা সচরাচর কয়েক মাসে মানে লাস্ট কয়েক মাসে কিন্তু দেখিনি।
তো লাস্ট কয়েক মাসে এই প্রথমবার হলো যে এফআইআই ব্যাক টু ব্যাক প্রায় ধরুন এখানে 10,500-এর বেশি, অ্যাকচুয়ালি 10,500 কোটির বেশি কিন্তু বাইং করেছে। সুতরাং এফআইআইয়ের সেন্টিমেন্ট যেটা সেটাও বলছে যে তারা হয়তো ব্যাক করতে চাইছে। তার কারণ ইন্ডিয়ার যে স্টক মার্কেটের যে ভ্যালুয়েশন মোটামুটি বেশিরভাগ স্টকের ক্ষেত্রে, হয়তো কিছু কিছু এখনও পর্যন্ত হাই ভ্যালুয়েশনে আসে, তবে বেশিরভাগ স্টকের ক্ষেত্রেই কিন্তু এখন ভ্যালুয়েশন খুবই অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন, আমি চিপেস্ট বলবো না, তবে খুবই অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে আছে বলে আমাদের ধারণা। তো সে কারণে এফআইআই কিন্তু ছাড়ছে না, আবার ব্যাক করে ইন্ডিয়ান মার্কেটে আসার চেষ্টা করছে। তো এটা হচ্ছে এফআইআই বাইং ডেটা, এবং সেখান থেকে কিন্তু মার্কেটের জন্য আমরা একটা পজিটিভ সংকেত পাচ্ছি। তো এরপরে যেটা দেখব খুবই গুরুত্বপূর্ণ একটা ডেটা, সেটা হচ্ছে এফআইআই লং পজিশন। আমরা কিভাবে এফআইআই লং পজিশন বের করতে হয় সেটা আমাদের চ্যানেলে বহুবার দেখিয়েছি। তো তা সত্ত্বেও যদি কেউ জানতে চান, সেটা হচ্ছে প্রথমে আপনারা যাবেন এনএসিতে গিয়ে ডেলি রিপোর্ট, এখানে দেখতে পাচ্ছেন ডেলি রিপোর্টে যাবেন। ডেলি রিপোর্টে গিয়ে আপনাকে এই জায়গায় দেখুন ক্যাপিটাল মার্কেটে অটোমেটিক্যালি ক্লিক করা থাকবে, আপনাকে আসতে হবে ডেরিভেটিভে এসে আপনি একটু নিচের দিকে আসতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন যে এফএনও পার্টিসিপেন্ট ওয়াইজ ওপেন ইন্টারেস্ট, পার্টিসিপেন্ট মানে এফআইআই, ডিআইআই, এইচএনআই এ ধরনের। তো পার্টিসিপেন্ট ওয়াইজ ওপেন ইন্টারেস্ট, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে যে ফরম্যাটটা ডাউনলোড হবে সেটা হচ্ছে সিএসভি ফরম্যাট। সেটাকে কি করতে হবে, সেটাকে আপনি যদি গুগল শিট ইউজ করেন তাহলে গুগল শিটে গিয়ে ওপেন করে নিন। ওপেন করে নিলে কি দেখা যাবে, এরকম একটা ডেটা দেখা যাবে। এই ডেটাকে আমি একটু এর উপরে কাজ করে রেখেছি, তার কারণ দেখুন ফিউচার স্টক এখানে কি আছে লেখা দেখা যাচ্ছে না, কিন্তু সেখানে এই জায়গায় দুটোতে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের এই দুটো কলাম নিয়ে মেনলি কাজ হবে, আর যেটা রো সেটা হচ্ছে এই এফআইআই এর রো নিয়ে কাজ হবে। যদি আপনি কালারফুল করতে চান এই রোটাকে, তাহলে কালারফুল একটু করে দিতে পারেন। আপনার কেবলমাত্র ওই ইয়েলো যে রো ওখানেই ফোকাস করব। তো সেখান থেকে আমরা কি ক্যালকুলেট করব, সেটা হচ্ছে এফআইআই এর লং পজিশন। মানে এফআইআই এর লং পজিশন কিন্তু একটা ইন্ডিকেশন দেয় মার্কেট ঠিক কোন জায়গাতে অবস্থান করে। তো এফআইআই লং কীভাবে ক্যালকুলেট করতে হয় মোটামুটি আপনারা সকলেই জানেন, আমার ভিডিওতে অনেকবার আমি দেখিয়েছি। তা সত্ত্বেও আমরা এখানে নতুন বন্ধুদের জন্য একটু ক্যালকুলেট করে নেব। এখানে প্রথমে আমাদেরকে কি দিতে হবে, এই এফআইআই লং নাম্বারটা, ঠিক আছে। এফআইআই লং কত আছে, এই 84,000 সামথিং। তো এখানে ক্লিক করলেই কিন্তু আমরা এই নাম্বারটা পেয়ে যাচ্ছি। এবার একে ডিভাইড করতে হবে আমাদের, সুতরাং এটা বাই আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব। তো ব্র্যাকেটের মধ্যে কী লিখব, যে টোটাল পজিশন, মানে যেটা এফআইআই লং পজিশন প্লাস এফআইআই শর্ট পজিশন, তাহলে এরকম একটা নাম্বার দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো একে কি করব, এটা যদি আপনি ইকুয়াল করেন তাহলেও দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। দেখুন 31.7 কিছু একটা দেখাচ্ছে। তো এখানে আপনি চাইলে *100ও করে দিতে পারেন। *100 করে দিলে আপনি একটা এফআইআই লং পজিশন পেয়ে যাবেন 31.79। এর মানে কি, এফআইআই লং হচ্ছে 31.79%। তো যারা এফআইআই লং মোটামুটি ক্যালকুলেট করেন বা ফলো করেন, তারা বুঝতেই পারছেন যে এফআইআই লং যদি 31-32% হয়, সেটা কিন্তু একটা খুবই নগণ্য নাম্বার। এফআইআই লং পজিশন যখন মার্কেট ওভারবট হয় অ্যাকচুয়ালি, তখন কিন্তু এফআইআই লং পজিশন 80%-এর ওপরে যায়। সেখানে আমরা কি দেখছি, মাত্র 31% এফআইআই লং, মানে এফআইআই কিন্তু এখনও পর্যন্ত জোরালোভাবে লং পজিশন মানে তৈরিই করেনি। সে কারণে মার্কেটে যদিও আমরা একটা রিসেন্ট র্যালি দেখেছি, এফআইআই লং পজিশন বলছে যে না, এখনও এটা কিন্তু এনাফ নয়, আরও ওপরের দিকে স্পেস কিন্তু আমাদের বাকি আছে যাওয়ার। তো সে কারণে আমরা এফআইআই লং পজিশন থেকেও কিন্তু কোনো ধরনের কোনো নেগেটিভ সংকেত পেলাম না। অনেকের মনে হতে পারে যে এটা কবেকার ডেটা, এখানে দেখুন এই জায়গাতে লেখা থাকবে 21/3/2025, মানে 21শে মার্চের ডেটা, মানে কালকেরই একদম ফ্রেশ ডেটা। তো এটা গেল এফআই লং পজিশন। আমরা ক্যালকুলেট করে যে নাম্বারটা পেলাম সেটা কিন্তু কোনোভাবেই বেশি নয়। তো এরপর আমরা করে নেব চার্টের টেকনিক্যাল অ্যানালাইসিস, যেটা হবে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ স্টাডি আজকের এই ভিডিওর। তো টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে আমরা জাস্ট একটু আমেরিকান মার্কেট দেখতে চাই, যেহেতু এটা আমাদের কালকের মার্কেট ক্লোজিংয়ের পরে এদের ক্লোজিং হয়। তো ডাউ জোন্স দেখতে পাচ্ছেন, আমরা নিউজও দেখেছিলাম যে ডাউ কিন্তু নিচে খুলেছে, নিচে খোলা সত্ত্বেও কিন্তু বা নিচে অনেকটাই গেছিল, তারপরে কিন্তু সেটা রিকভারি করে ক্লোজিং হতে হতে কিন্তু বেশ খানিকটা ওপরে গিয়েই ক্লোজিং হয়েছে। এটা হচ্ছে ডাউর ছবি। আপনি যদি ন্যাসড্যাক দেখেন একই ধরনের ছবিটা দেখতে পাবেন, 0.39% কালকে আপ, তবে যেখানে ওপেনিং হয়েছিল সেটা হচ্ছে অনেকখানি লোতে, তারপরে ধীরে ধীরে কিন্তু পুরো মার্কেট রিবাউন্ড করে এবং একেবারে ওপরে এসে ক্লোজিং দেয়। তো এটা ছিল কালকের আমেরিকান মার্কেট। সেটার থেকেও কিন্তু আমরা কোনো নেগেটিভ সংকেত পাচ্ছি না, দুটোই পজিটিভ এবং মোটামুটি দুটোই মানে পুরো দিন ধরে ওদের ট্রেডিং দিন ধরে কিন্তু একটা রিকভারি, একটা স্ট্রেংথ দেখিয়েছে। তো এবার আমরা ঢুকে যাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিসে। এটা হচ্ছে নিফটি 50-র চার্ট। এখানে আমরা ঠিক কী ধরনের অ্যানালাইসিস করে দেখতে চাইছি, অ্যানালাইসিসটা হচ্ছে হায়ার হাই হায়ার লো এবং লোয়ার হাই লোয়ার লোয়ের। তো এই থিওরি মানে হায়ার হাই হায়ার লো বা লোয়ার হাই লোয়ার লো, এর থিওরিটা কিন্তু ডিপ এবং বহু কাল ধরে কিন্তু বড় ইনভেস্টাররা এটাকে ইউজ করছে।
যখন লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি হয় তখন কি করা হয়, তখন বড় ইনভেস্টাররা ছোট ইনভেস্টারদের পকেটে কিন্তু মাল দিতে থাকে ধীরে ধীরে। যেমন আমরা একটা ডাউন ট্রেন্ড দেখেছি এই জায়গাটাতে পুরো কয়েক মাস ধরে। তো এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। তারপরে কি হয়, ডাউন ট্রেন্ডের পরে আপ ট্রেন্ড আসে। আপ ট্রেন্ডে কি দেখা যায় যে হায়ার হাই এবং হায়ার লো। আর এই থিওরি কাজে লাগিয়ে বড় ইনভেস্টাররা কি করেন, বড় ইনভেস্টাররা আপ ট্রেন্ড যখন হয় বা হায়ার লো হায়ার হাই যখন বানায় তখন ছোট ইনভেস্টারদের পকেট থেকে তাদের নিজেদের পকেটে কিন্তু মাল টেনে নেয়। তো এটা কিভাবে করা হয় সেটাই আমরা অ্যানালিসিস করে দেখব। আর তার জন্য আমরা এই মেন যেটা ট্রেন্ড লাইন সেটাকে আমি ডিলিট করে দিতে চাই। এরপরে কিছু লাইন ড্র করে আমরা কিভাবে লোয়ার হাই এবং লোয়ার লো বানানো হয়েছে সেটা একটু দেখে নিতে চাই। তো এই লাইনগুলোকে ফলো করুন। এই লাইনগুলোকে ফলো করলে বুঝতে পারবেন যে কিভাবে লোয়ার হাই এবং লোয়ার লো বানানো হয়েছে। আপনার এই জায়গাটাতে, এই যে জায়গাটা, আমি কোন জায়গাটা সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে বা কনফিউশন আসতে পারে। সেই কনফিউশনও কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে দূর করব। তবে এখনকার মতো আমরা এই ড্রয়িংটাকে রিমুভ করতে চাই। তো বাকি লাইনগুলো আমরা এক এক করে ড্র করব। এখানে দেখুন লোয়ার লো বানিয়েছে এবং লোয়ার হাই বানিয়েছে, যেটা আগে এখানে হাই ছিল। এরপরের যেটা সেটা মোটামুটি এত দূর পর্যন্ত আমরা টেনে দিতে পারি, লোয়ার লো। তবে এখন যেটা এই যে মার্কেটের রিভার্সাল একটা এসছে এই জায়গাতে, তো এই জায়গাতে এই লো বানানোর পরে যে রিকভারিটা এসছে তারপরেই আমাদের মনের মধ্যে কিন্তু প্রশ্ন আসছে যে এটা ট্র্যাপ নয় তো। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে যেটা আমাদের প্রথমে বুঝে নিতে হবে যে ট্র্যাপের এখানে মানে কি, বা ট্র্যাপ মানে আমরা ঠিক কী বলতে চাইছি। তো ট্র্যাপ মানে কি এটাই যে এই যে মোমেন্টাম এসছে, এখানে আমরা অনেকে ইনভেস্ট করেছি, আর তারপরে যদি মার্কেট এখান থেকে পড়ে এরকম নিচের দিকে চলে যায়, মানে 21,500 21,000 যাই হোক, সেটা যদি আগের এই লো যেটা সেটাকে ব্রেক করে নিচের দিকে চলে যায়, সেটাই কি ট্র্যাপ? নাকি ট্র্যাপ মানে এরকম কিছু বলা হচ্ছে? আমি প্রথমে এটাকে রিমুভ করতে চাই। ট্র্যাপ মানে কি এটা বলা হচ্ছে যে এখান থেকে কারেক্ট করে হয়তো এই জায়গা পর্যন্ত এলো। তো আপনার কাছে ট্র্যাপের ডেফিনেশন কি সেটার উপরেই কিন্তু নির্ভর করবে যে আপনি ট্র্যাপ হচ্ছেন কি হচ্ছেন না। তো অনেকে এই ধরনের একটা ছোট্ট কারেকশানকে ট্র্যাপ বলে মনে করতে পারেন, আবার অনেকে কিন্তু ট্র্যাপ নাও মনে করতে পারেন। তবে এখানে কি হতে পারে সেটা আমরা একটু অ্যানালাইসিস করে দেখতে চাইছি। তার জন্য আমরা এখানে একটু বড় করে নিলাম। আর প্রথমেই আপনার মনোসংযোগ যেখানে আনার চেষ্টা করছি সেটা হচ্ছে এইরকম একটা প্রাইস অ্যাকশান জোন। এরকম একটা জায়গাতে মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স ফিল করলেও করতে পারতো। তবে হ্যাঁ, সেটাকে যে ছাড়িয়ে একেবারে ওপরে চলে গেছে সেরকমও নয়। মোটামুটি এর যেই আপার এন্ড সেখানেই কিন্তু মার্কেট আছে। এরকম একটা জায়গাতে খুবই হালকা রেজিস্ট্যান্স হয়তো ফিল হলেও হতে পারে। আর তারপরে যদি এখানে রেজিস্ট্যান্স ফিল হয়, ধরে নিন এখানে রেজিস্ট্যান্স ফিল হচ্ছে, সেখান থেকে কারেক্ট কতটা করতে পারে আমার পার্সোনালি যেটা মনে হয়, এই যে 22,000 একটা 800 লেভেল দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এর নিচে নামা আমার মনে হয় একটু কঠিন হবে। আমি কেন বলছি তার কারণ হচ্ছে 22,800 লেভেলটা দেখুন, এরকম জায়গায় বেশ কয়েকটা ক্যান্ডেল কিন্তু এখানে সাপোর্ট নিয়েছে। এই জায়গাতে দেখুন এই যে লোয়ার এন্ড সেটা কিন্তু 22,800তেই। তো সে কারণে আমার যেটা মনে হয় যে এখানে হয়তো একটু রেজিস্ট্যান্স, মানে হালকা রেজিস্ট্যান্স ফিল হতে পারে। আমার যা ধারণা সেখান থেকে হয়তো 22,800 পর্যন্ত আসবে না। তবে ইন দ্য ওয়ার্স্ট কেস আমার যেটা মনে হয় যে ম্যাক্সিমাম যেটা এখান থেকে ড্রব্যাক আসতে পারে সেটা হচ্ছে 22,800 পর্যন্ত। এবার অনেকে যদি সেখানে মনে করেন যে 22,800 পর্যন্ত এলে আমরা মার্কেটে ট্র্যাপ হয়ে গেলাম, সেটা কিন্তু মনে করার আমি তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। তার কারণ কি, মার্কেট যে একেবারে এখান থেকে একদম ওপরে চলে যাবে এবং 26,000 পর্যন্ত একদম হাই বানিয়ে দেবে সোজাসুজি, সেটা কিন্তু হয় না কখনো। আর সেটা হলে কিন্তু মার্কেটে কেউই কোনো স্টক ছাড়বে না, সবাই স্টক ধরে বসে থাকবে। আর স্টক বসে থাকলে কিন্তু বড় ইনভেস্টারদের পকেটে স্টক যাবে না। আমি এটাকে অবশ্যই ডিলিট করতে চাইছি, এরকম হবে না। তো বুঝতে পারলেন যেটা বলতে চাইছি, যে যদিও ব্যাক করে মার্কেট এখান পর্যন্ত, তবে মার্কেটের যে ধরনের মোমেন্টাম আমরা রিসেন্ট টাইমে দেখেছি, আমার যা ধারণা মার্কেট হয়তো একেবারে এই 23,800 একবার টাচ করলেও করতে পারে। আর 23,800 যদি আসে, সেখানে একটা রেজিস্ট্যান্স, মানে ভালো রকমের রেজিস্ট্যান্স ফিল হতে পারে। এখানে একটা রেজিস্ট্যান্স ফিল করতে পারে। সেটা কেন বলছি তার কারণ এই জায়গায় দেখুন একটা বড় ধরনের কিন্তু ক্লিয়ার কাট রেজিস্ট্যান্স ছিল। তো সেই রেজিস্ট্যান্স ফিল হতে পারে। আর রেজিস্ট্যান্স ফিল হলে সেখান থেকে কিভাবে মার্কেট ব্যাকে আসতে পারে এই জায়গা পর্যন্ত, আমার যেটা মনে হয় ধরুন এই 22,250-এর কাছাকাছি। মানে কেন আমি এটা নিচ্ছি তার কারণ এই যে প্রাইস কনজেশন জোন একটা, এই জায়গাটা এর একটা মাঝামাঝি মোটামুটি লেভেল নিতে চাইছি, যেটা হয়তো ওই 22,200-র কাছাকাছি আসছে।
আমার মনে হয় না যে ইন দ্য ওয়ার্স্ট কেসও সেটা এই জায়গাকে ব্রেক করতে পারে। ফর এক্সাম্পল এই জায়গা, সেটা কিন্তু 22,800 এগেন দাঁড়াচ্ছে। আর এই জায়গাগুলোতেই কিন্তু রিটেল ইনভেস্টরদের মনে হতে পারে যে আমরা ট্র্যাপ হয়ে গেছি, মানে এইরকম একটা যে ডাউন টার্ন বা এইরকম একটা ডাউন টার্ন, এই ডাউন টার্নগুলোতে মনে হতে পারে যে আমরা কিন্তু ট্র্যাপ হয়ে গেছি। সেটা কিন্তু ভাবলে চলবে না, তার কারণ মার্কেট এই নিয়মেই কাজ করে। আর যখনই আপনি ধরুন এখানে ইনভেস্ট করছেন, এই জায়গাগুলোতে যদি আপনি ট্র্যাপ ফিল করেন, আবার যদি মনে হয় যে হয়তো মার্কেট আবার নিচে চলে যাবে, সে কারণে আপনি যদি বিক্রি করেন, সেটাই কিন্তু বড় ইনভেস্টরদের টার্গেট। এইটুকু ব্যাপার মাথায় রাখতে হবে। বড় ইনভেস্টরদের টার্গেট কি? এই যে আপ ট্রেন্ডে মার্কেট যাচ্ছে, সেখানে মাঝে মাঝে এই ধরনের ফল আনলে কি হবে, যাতে করে মার্কেটে একটা ফিয়ার বা ভয় আসবে, আর সে কারণে কিন্তু অনেকেই সেল করবে, আর সেল করলে এই আপ ট্রেন্ডে কিন্তু মাল চলে যাবে বড় ইনভেস্টরদের পকেটে। আর এভাবেই কিন্তু যখন হায়ার হাই এবং হায়ার লো বানিয়ে মার্কেট ওপর দিকে যাওয়ার চেষ্টা করে, তখন বড় ইনভেস্টররা মাল কিনতে থাকে। এবার প্রশ্ন হচ্ছে, হায়ার লো কি আদৌ বানিয়েছে মার্কেট? সেটা একটু খতিয়ে দেখার জন্য আমি প্রথমে এই ড্রয়িংগুলোকে রিমুভ করতে চাই। এখানে একটু বড় করে নিতে চাই পিকচারটা, যাতে করে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে হায়ার লো অ্যাকচুয়ালি মার্কেটে এসেছে কিনা। তো হায়ার লো দেখার জন্য প্রথমে আমি কিছু ক্যান্ডেলকে মার্ক করতে চাই। ফর এক্সাম্পল এই ক্যান্ডেলের যে টপ, এটা হচ্ছে একটা হাই। তারপরে এই জায়গাতে ধরুন এটা মোটামুটি একটানাই ধরুন এই জায়গাতে বানিয়েছে লো, তারপরে হাই বানিয়েছে এই ক্যান্ডেলটায়। দেখুন এই ক্যান্ডেলে কিন্তু একটা মোটামুটি হাই আমরা দেখতে পাচ্ছি। আর তারপরে এই রকম যে জায়গাটা, এটাকে কিন্তু আমরা লোই ধরবো। তার কারণ তার আগে মার্কেট বেশ খানিকটা উপরে গিয়ে, মানে ধরুন 22,668 এখানে দেখাচ্ছে, তারপরে কিন্তু এসেছিল 22,300 পর্যন্ত, এবং এটাই আমার মতে একটা হায়ার লো বানিয়েছে। আর তারপরে মার্কেট দেখুন একেবারে রকেটে পরিণত হয়েছে। তো সে কারণে হায়ার লো যেটা, সেটা হয়তো বানানো মার্কেটে অলরেডি শুরু হয়ে গেছে। আর সেটা কিসের লক্ষণ? সেটা হচ্ছে ট্রেন্ড রিভার্সালের লক্ষণ। এরপরে যেটা হাই বানাতে পারে মার্কেট এখান থেকে, হয়তো এরকম একটা কোনো জায়গাতে, মানে 24,000 যদি টাচ করে, তাহলে কিন্তু একটা হায়ার হাইও এখানে একটা তৈরি হয়ে যাবে। তার কারণ আগের যে হাইটা ছিল সেটা এই জায়গাতে ছিল, আর এখন যদি হয় সেটা কিন্তু এই জায়গাতে হায়ার হাইটা বানাবে। আর সেখান থেকে যদি ব্যাক করেও মার্কেট, আমার মনে হয় এরকম একটা জায়গাতেই কিন্তু থেমে যাবে। তো হায়ার লো দেখে আমরা অবশ্যই খুশি, আর মার্কেটে একটা পজিটিভ মোমেন্টাম আছে। দুটো বিষয় মিলিয়েই কিন্তু আমরা ব্যাপারটাকে বেশ এনজয় করছি। তবে একটা প্রশ্ন যেটা থেকে যাচ্ছে, যে এই জোনটার তাহলে কি হবে? এই জোনটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করব? এখানে কনফিউশনটা কি সেটা যদি বুঝতে চান, তাহলে বুঝতেই পারছেন যে এইটা হচ্ছে একটা লো বানিয়েছিল, তারপরে এখানে একটা হাই বানিয়েছে, তারপরে এখানে একটা লো বানিয়েছে, তারপরে এখানে একটা হাই বানিয়েছে এই জোনটাতে। সুতরাং মানে আমাদের থিওরি অনুযায়ী এই জায়গাতে একটা ট্রেন্ড রিভার্সাল লক্ষ্য করা যাচ্ছে। এখানে লো, আর এখানে হাই, এখানে হাই। তো এর মানে তো ট্রেন্ড রিভার্সাল হওয়ার কথা, কিন্তু তারপরেও কেন মার্কেট পড়লো? তো এটাই হচ্ছে কনফিউশন। এই কনফিউশন দূর করার জন্য আমি আপনাকে নিয়ে যাব আমার চার্টে, যেটা দেখতে অনেকটা এই রকম। তো কোন সময়ের কথা বলা হচ্ছে, আমরা যদি আবার ব্যাকে যাই, কোন সময়ের কথা বলা হচ্ছে, নিচে দেখুন ডেটটা। এটা হচ্ছে 21শে নভেম্বর থেকে ধরুন ডিসেম্বর পর্যন্ত, 21শে নভেম্বর থেকে 10th ডিসেম্বর পর্যন্ত। সেটা এই চার্টে কোথায়? 21শে নভেম্বরে যান, এরকম একটা জায়গা, ঠিক আছে, মানে 20 নভেম্বর, 21শে নভেম্বর, ঠিক আছে, এরকম একটা জায়গা। আর এখান থেকে কিন্তু এখানে 12ই ডিসেম্বর, 9ই ডিসেম্বর, যাই হোক, এই জায়গাটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখানেও কিন্তু ফিল করতে পারবেন যে এই যে হাইটা মেরেছে, সেটা কিন্তু এই হাইয়ের থেকে অনেকটাই ওপরে। সে কারণে অনেকের মনে হতে পারে যে এখানেই ট্রেন্ড রিভার্সাল হয়েছে। আর বাকি পুরো ব্যাপারটাই কিন্তু 200 ডেজ ইএমের ওপরে ঘটেছে। সে কারণে পজিটিভ, অনেকের ক্ষেত্রেই পজিটিভ মনে হবে। তবে এই ধরনের কনফিউশনগুলোকে কিভাবে দূর করবেন, তার একটা সঠিক পদ্ধতি আমি আপনাদের দেখাই। তার কারণ কি, টেকনিক্যালি একটাই কেবলমাত্র টেকনিক্যাল ইউজ করলে কিন্তু হবে না। যখন আপনি টেকনিক্যাল অ্যানালিসিস করবেন, সেখানে কিন্তু একাধিক আপনাকে টেকনিক্যাল ইন্ডিকেটর লাগিয়ে মার্কেট বোঝার চেষ্টা করতে হবে। তো এখানে যেটা ঘটনা ঘটেছে সেটা কি, সেটা বোঝার জন্য আমাদেরকে এই পিভট বুঝতে হবে। আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু এই পিভট ব্যাপারটা আমি ইনক্লুড করে থাকি। আর পিভটই কিন্তু আপনাকে বলে দেবেন যে এই যে রিকভারি, এই রিকভারির থেকে, মানে এই জায়গা থেকে এই জায়গার যে রিকভারি, এই রিকভারি এখনকার রিকভারি যেটা এখান থেকে ধরুন এই জায়গায় কিভাবে আলাদা। দেখুন আমরা পিভট কী কারণে ইউজ করে থাকি, মেনলি দুটো জিনিস, একটা হচ্ছে সাপোর্ট আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স। এছাড়া এই যে পিভটের যে রেঞ্জটা, সেই রেঞ্জটাকে একটা কনফার্মেশন পাওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি। পিভট লাইন হচ্ছে অ্যাকচুয়ালি এই ব্লু লাইনগুলো, আর এই ওপরে নিচে যে রেঞ্জ, সেই রেঞ্জটাকে
যেটাকে আমরা একটা কনফার্মেশন জোন হিসেবে ইউজ করে থাকি। তো এখানে যে র্যালিটা এসেছিল, এই র্যালিতে কি ঘটনা ঘটেছে দেখুন। ফর এক্সাম্পল, এখন এই জায়গাতে এই যে গ্রিন ক্যান্ডেলগুলো বা এই যে রেড ক্যান্ডেলগুলো, এগুলো এই পিভটের জোনে কিন্তু আছে, মানে একই ডেট, বুঝতে পারছেন। তো এখানে এই যে পিভট লাইন সেটা একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করবে। দেখুন মার্কেট কিন্তু সেই রেজিস্ট্যান্সকে ব্রেক করে ওপরে কিন্তু যায়নি। এরপরে কি হয়েছে, এরপরে অন্য পিভট লাইন তৈরি হয়েছে। এই পিভট লাইনের ক্ষেত্রে কি, এই পিভট লাইনের ক্ষেত্রে মার্কেট দেখা গেছে কি তার ওপরেই, কিন্তু মার্কেট কোথাও তার রেজিস্ট্যান্স জোনকে ব্রেক করেনি, এইটুকু জিনিস মাথায় রাখবেন। ফর এক্সাম্পল, আগে এই যে রেঞ্জটা, এই রেঞ্জের রেজিস্ট্যান্স ছিল এখানে, সেখানে কিন্তু রেজিস্ট্যান্স ব্রেক হয়নি। এবার মার্কেট যেহেতু ডাউন ছিল, স্বাভাবিক নিয়মেই পিভট নিচে এসে তৈরি হয়, আর পিভট যখনই নিচে এসে তৈরি হয়েছে, প্রাইস কিন্তু অটোমেটিক্যালি ওপরেই ছিল, সেখানে রেজিস্ট্যান্সকে কিন্তু ব্রেক করতে হয়নি। আর এই ক্ষেত্রে ধরুন এই যে প্রাইস জোন, এই প্রাইস জোনের ক্ষেত্রে এটা কিন্তু আর রেজিস্ট্যান্স নয়, এটা কিন্তু সাপোর্টে পরিণত হয়েছে। আর মার্কেট দেখুন এই জায়গাতে এই সাপোর্টকে অ্যাকচুয়ালি ব্রেক করে নিচে এসছে, যেটা কিন্তু নেগেটিভ। সুতরাং এটা বোঝা গেল যে এখান থেকে এই যে র্যালি, এখানে কিন্তু মার্কেট কোথাও অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সকে ব্রেক করেনি। এখানে হয়তো রেজিস্ট্যান্সকে ব্রেক করে কিছুটা উপরে যাওয়ার চেষ্টা করেছে, তবে পিভট রেঞ্জ দেখুন, যেটা আমরা কনফার্মেশনের জন্য ইউজ করে থাকি, সেই পিভট রেঞ্জ থেকে কিন্তু বেরিয়ে ক্লোজিং দিতে পারেনি। তো মার্কেট তারপরে আবার এই লোয়ার লো বা লোয়ার হাই তৈরি করেছে এবং মার্কেট পড়েছে। এখানে এখন যে রিকভারিটা আমরা দেখতে পাচ্ছি, এবার সেই রিকভারিটা আগের থেকে কিভাবে আলাদা দেখুন। এই রিকভারিতে যে পিভট জোন, এই পিভট জোনের মধ্যেই কিন্তু মার্কেট পিভটকে ব্রেক করেছে, পিভট লাইনকে ব্রেক করেছে এবং এই রেঞ্জকে পেরিয়ে ওপরে কিন্তু অলরেডি দুটো গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, মানে একেবারে পিভট রেঞ্জকে ছাড়িয়ে উপরেই কিন্তু ক্লোজিং দিয়েছে, যেটা আগে হয়নি। আপনি হয়তো বলবেন যে এই ক্যান্ডেলগুলো তো পিভটের ওপরে, সেটা কিন্তু কোনো রেজিস্ট্যান্সকে ব্রেক করে হয়নি। যেহেতু মার্কেট ডাউন, পিভট নিচে হয়েছে, সে কারণে প্রাইস কিন্তু অটোমেটিক্যালি ওপরে ছিল। এবার এটা কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করতে পারতো, যেটা কিন্তু করেনি সাপোর্ট হিসেবে। এখানে কিন্তু ব্রেক করে অলরেডি এই পিভট রেঞ্জ শেষ হওয়ার আগেই কিন্তু মার্কেট ব্রেক করে নিচে চলে এসেছে। আর এখানে যদিও রেজিস্ট্যান্স ব্রেক করেছে, রেঞ্জের ওপরে গিয়ে কনফার্মেশন কিছু দিতে পারেনি। আর এ কারণেই কিন্তু এই যে র্যালি আর এই যে র্যালি, এই দুটো ফান্ডামেন্টালি কিন্তু আলাদা। আর সে কারণে আমার পার্সোনালি মনে হয় যে এই জায়গাতে ট্র্যাপ হওয়ার চান্স কম। অনেক সময় কারেকশানে আপনার নিজের মনে হতে পারে যে আপনি ট্র্যাপ ফিল করছেন, তো সেখানে হয়তো ঘাবড়ানোর কিছু নেই। তবে মার্কেটে ইনভেস্ট যখনই করবেন, নিজের অ্যানালিসিস অনুযায়ী করবেন। আর এই ধরনের অ্যানালিসিস কিন্তু আপনি মিড ক্যাপ বা স্মল ক্যাপ, যেমন মিড ক্যাপ 100 বা স্মল ক্যাপ 100, এগুলোতে গিয়েও করতে পারেন। বুঝতেই পারবেন নিজেই যে কী ধরনের মুভমেন্ট মার্কেটে আসতে চলেছে। তবে একটাই জিনিস শুধু মাথায় রাখবেন যে আমরা কিন্তু আর ডাউন ট্রেন্ডে নেই, আপ ট্রেন্ডের মধ্যেই কিন্তু রয়েছি।